দেখো 2021-এর যে নির্বাচন তাতেও দেবব্রত মজুমদার তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন এবং যাদবপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন। আবারও দ্বিতীয়বার দল তাকে টিকিট দিল। দেবব্রতবাবু সম্ভবত প্রেস কনফারেন্সে তো নিজের নামটা শুনতে পারেন, পরে শুনতে পেলাম, পরে মমতাদি বললো, যখন তখন কেউ জিজ্ঞেস করেছিল কোনো সাংবাদিক, তখন মমতাদি বলল। টেনশনে পড়ে গিয়েছিলেন? তাই আমার তেমন কোনো টেনশন নেই, দলের জন্য কাজ করি, রাজনীতিটা আমার প্রফেশন নয়। অনেকটা বলতে পারেন এখন নেশার মতন হয়ে গেছি, দলের সাথে আছি, নীতির সাথে আছি, আদর্শের সাথে আছি, এইটুকুই বলতে পারি। আপনার বিরুদ্ধে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবার সিপিএম এর প্রার্থী বা বাম প্রার্থী। গতবারও তো সুজনবাবু ছিলেন প্রার্থী। আমার জন্ম যাদবপুরে, বড় হওয়া যাদবপুরে, 2000 সাল থেকে এখানকার আমি পৌর প্রতিনিধি যাদবপুর অঞ্চলে। মানুষের সাথে যোগাযোগ আছে, সারা বছরই আমি আমার স্কুটার নিয়ে পায়ে হেঁটে মানুষের সাথে যোগাযোগ রাখি, চেষ্টা করি তাদের সমস্যার সমাধান করার জন্য দলমত পথ নির্বিশেষে। রাজনীতি তো সবসময় চ্যালেঞ্জিং। এখানে গত বিধানসভা নির্বাচনে সুজনবাবু দ্বিতীয় হয়েছিলেন, পরে লোকসভা নির্বাচনে গিয়ে সিপিএম যাদবপুরে তৃতীয় হয়ে যায় গিয়ে এই বিধানসভাতে। ডোমকল থেকে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে এবং প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবির তিনি ইতিমধ্যেই ডোমকলে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। একের পর এক ফোন আসছে তার দলের তরফ থেকে, কর্মীদের তরফ থেকে, চূড়ান্ত ব্যস্ততা। কারণ তিনি যেটা জানাচ্ছেন আগামীকালই তিনি ডোমকলে চলে যাবেন। আমি একটু কথা বলে নেব হুমায়ুন কবির সাহেবের সঙ্গে। হুমায়ুন কবির সাহেব, আপনার কেন্দ্র ছিল ডেবরা, সেখান থেকে আপনাকে প্রার্থী করা হলো ডোমকলের, বিষয়টা কি একটু কঠিন হয়ে গেল? না, আমার কাছে কঠিন নয়। পার্টি আমার কাছে সব থেকে প্রায়োরিটি। পার্টি যেখানে চাইবে, যেখানে বলবে, সেখানে গিয়ে লড়াই করতে হবে। এখন মুর্শিদাবাদ তো আমার পরিচিত জায়গা নয়, এমন নয়, অপরিচিত জায়গা নয়। আমি ওখানে 5 বছর কাজ করেছি, 2 বছর এসডিপিও ছিলাম, পরে 3 বছর এসপি ছিলাম। তো পার্টির প্রায়োরিটি হচ্ছে সবসময় পার্টি। আমরা পার্টির জন্য কাজ করে যাচ্ছি। তো পার্টি যেখানে বলবে, আমাকে কর্মী হিসাবে যেখানে পার্টি বলবে সেখানে গিয়ে আমি কন্টেস্ট করব। আমার পক্ষে কোনো অসুবিধাজনক নয়। ডোমকল আপনি বলছেন আপনার পরিচিত জায়গা, কিন্তু সাংগঠনিকভাবে দলের হিসাবে মানে সেখানে কি আবার নতুন করে তো সংগঠন সাজানো, ভোটের জন্য প্রস্তুতি, এগুলো তো রয়েছে। দেখুন, তৃণমূল হচ্ছে এমন একটা দল যেখানে 365x24x7 তারা কাজ করে। সংগঠন ওখানে সাজাতে হবে না, সংগঠন সাজানোই আছে। জাস্ট আমি গেলাম, ওখানে দাঁড়াবো এবং সঙ্গে সঙ্গে সংগঠনটা, তৃণমূলের সংগঠন সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়বো, এটাই হচ্ছে কাজ। এটা তো আছেই। আমি গতবারেও যখন প্রার্থী হই ডেবরাতে, আমি তো ওই জাস্ট যেদিন ডিক্লেয়ার হলো তার পরের দিন গিয়ে ডেবরাতে ল্যান্ড করেছিলাম। এবং ডেবরা আমার বাড়ি হলেও আমি ওখানে থেকে ডিটাচ ছিলাম প্রায় 45 ইয়ার্স। আপনার 45 ইয়ার্স আমি কাউকেই প্রায় চিনতাম না। ওখানে গিয়ে পৌঁছালাম এবং সঙ্গে সঙ্গে সংগঠন আমাদেরই হলো। আমাদের দল যেটা ঠিক করবে, দলের সংগঠন রয়েছে, ওটাই সংগঠন। আমার নতুন করে সংগঠন সাজাবার কিছু নেই, ওদের নিয়েই কাজ করবো। কিন্তু ডেবরা তো ভালো ফল হয়েছিল, বা আপনি এতদিন ধরে ভালো কাজ করছেন, ডেবরা থেকে সরানোর কারণ কি, ডোমকলে পাঠানোর? না, ডেবরা থেকে সরানো আমাকে এভাবে আমি দেখছি না। আমাকে ডেবরা থেকে সরিয়ে দিয়েছে এরকমভাবে আমি দেখছি না। আপনি কি নিজেই ইচ্ছা প্রকাশ করেছিলেন? না, ইচ্ছা প্রকাশ নয়, পার্টি এরা ডিসাইড করেছে। আমাকে হয়তো মুর্শিদাবাদে বেশি দরকার হয়েছে, প্রয়োজন হয়েছে যে ওই সিটে আমাকে বেশি দরকার আছে, প্রয়োজন আছে, সেজন্য আমাকে ওখানে নিয়ে গেছে। আমি সরানো হিসাবে দেখছি না এটাকে। আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয়, যেহেতু মুর্শিদাবাদ আপনার পুরনো জেলা, আপনি তো ওখানে যখন পুলিশে ছিলেন তখনও দীর্ঘদিন ওখানে মুর্শিদাবাদে কাটিয়েছেন, মানে যেহেতু আপনার পরিচিত জায়গা সেই জন্যই কি সেখানে পাঠান? একদমই তাই মনে হয়, যে পুরনো জায়গা, ওখানে 5 বছর কাটিয়েছি। এবং লোকে আমাকে জিজ্ঞেস করলে যে বলে যে আপনার বাড়ি কি মুর্শিদাবাদ, আমি বললাম যে না, ফার্স্ট হোম তো মেদিনীপুর, সেকেন্ড হোম আমার মুর্শিদাবাদ। সেটাই একটা কারণ হতে পারে যে দ্বিতীয় বাড়ি আমার মুর্শিদাবাদ, এটাই আমি বলি সবাইকে। তো আই এম ভেরি হ্যাপি, কোনো অসুবিধা নেই। পার্টির যেখানে ডিসাইড করবে সেখানে যাবো, এটাই হচ্ছে আসল কথা। এবারে নির্বাচনে মুর্শিদাবাদ তো একটা হটস্পট, মানে মুর্শিদাবাদের ওপর সবার নজর। আপনারই প্রাক্তন সহকর্মী দলের আরেক হুমায়ুন কবির, তিনি দল গঠন করেছেন, সেখানে বাবরি মসজিদের নির্মাণ হচ্ছে। মানে এরকম পরিস্থিতিতে মুর্শিদাবাদে ডোমকলের প্রার্থী আপনি, মানে কিভাবে দেখছেন? না, আমার কাছে তো টাফ মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে পার্টি যেরকম রেজাল্ট করেছিল ওর থেকে খারাপ কিছু করবে না, ওর থেকে আরও বেটার করার সুযোগ আছে। আর যেটা আপনি বলছেন সেটা তো ধর্মের সঙ্গে রাজনীতির কোনো মিল নেই। হ্যাঁ, ধর্ম একটা ধর্মের জায়গায় আছে, রাজনীতি একটা রাজনীতির জায়গায় আছে। রাজনীতির কাজ পারপাস অন্য, ধর্মের পারপাসটা হচ্ছে অন্য, দুটো তো। দেবদার বিধায়ক ছিলেন হুমায়ুন কবির, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। তাকে এবারে ডোমকল থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। আর উলুবেড়িয়া পূর্ব থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীর্ঘদিন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে। প্রার্থী হওয়ার পর কি বলছেন তিনি, শুনুন। কংগ্রেসে আসা এবং
আরও বেশ কিছুটা সময় একদম নীরবে সংগঠন করা। এবং বেশ কিছুক্ষণ আগে আমরা যেমনটা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী তালিকা ঘোষণা করলেন সেখানে তার নাম রয়েছে, তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রথমেই শুনে নেব তার প্রতিক্রিয়া কী। আমি প্রথমেই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাকে পার্টির প্রার্থী হিসেবে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগ করে দেওয়ার জন্য। এই যে উলুবেড়িয়া পূর্ব এই কেন্দ্র কতটা চ্যালেঞ্জিং আপনার কাছে? দেখুন, গোটা রাজ্যের এই যে ভোটটা হচ্ছে, মানে এই ভোট তো আসলে বাংলার বিরুদ্ধে, বাংলার মানুষের বিরুদ্ধে বিজেপি এবং বিজেপির সহায়ক শক্তি নির্বাচন কমিশন যুদ্ধ ঘোষণা করেছেন। তো এটা বাঙালির কাছে একটা খুব চ্যালেঞ্জিং লড়াই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন এটা সময়ের অপেক্ষা। বাংলার মানুষ সেই রেজলিউশন নিয়েছেন। এবার এখানে এই কেন্দ্রে 2011 থেকে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রটি রয়েছে। এর আগে এটা কল্যাণপুর ছিল, ডিলিমিটেশনের পর উলুবেড়িয়া পূর্ব। বারবার উলুবেড়িয়া পূর্বের মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের দুহাত ভরে সমর্থন করেছেন। আমরা নিশ্চিত এবারেও মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার যে লড়াই, সেই লড়াইয়ে উলুবেড়িয়া পূর্বও তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সময় আমরা যেমনটা দেখছি যে কমিশনের যে ভোটার তালিকা, এখনও সেই তালিকা সম্পূর্ণ হয়নি। এই পরিস্থিতিতে এই ইস্যু কতটা ভোটে প্রভাব ফেলবে আপনার এই কেন্দ্র এবং সামগ্রিক ভোটের কথা? আমরা শুরু থেকেই যে কথাটা বলেছিলাম যে এই এসআইআর বা সাইলেন্ট ইনভিজিবল রিগিং, মানে ওরা যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলেছে, এটার উদ্দেশ্য হচ্ছে একদিকে জেনুইন মানুষের ভোটাধিকার, জেনুইন যে ভোটার তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া, ব্যাকডোর দিয়ে এনআরসি করা। আমাদের কথা যে সত্যি ছিল তা প্রমাণ হয়েছে, এবং বিজেপির নেতারা যে 1,20,00,000 সব সংখ্যাটা বলছিল, সেই সংখ্যার সঙ্গে আশ্চর্যভাবে এই অ্যাডজুডিকেশন এবং ডিলিশন সবটা মিলে গেছে। এরকম কথা যদি বিরোধীরা কেউ বলতেন, ইলেকশন কমিশন নোটিশ পাঠাতো। এই যে মাইক্রো অবজারভার বা কোনো নিয়মনীতি মানতে না চাওয়া, গত বছরের শেষ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন আমরা গেছিলাম ইলেকশন কমিশনে, সেই সময় যে প্রশ্নগুলো আমরা তুলেছিলাম উনি একদম উদ্ধত ভঙ্গিমায়, ভ্যানিশ কুমার, সেগুলোকে সব বাতিল করে দিয়েছিলেন। তারপরে মহামান্য সুপ্রিম কোর্ট সেগুলোকে সব কিছুতে মান্যতা দেয়। শব্দ পর্যন্ত পাল্টে দেওয়া হয়েছে, মানে সুপ্রিম কোর্টের রায়ের শব্দ মেয়েকে করে দেওয়া হচ্ছে শ্যাল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।